ভেক্টর ক্রস প্রোডাক্ট। ক্রস প্রোডাক্ট তাহলে আগের ক্লাসে আমরা দেখেছিলাম ভেক্টরের স্কেলার প্রোডাক্ট, যেখানে দুটো ভেক্টর রাশির ডট প্রোডাক্ট করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে স্কেলার রাশি। এখন আজকে যেটা হবে সেটা ভেক্টর রাশি, দুটো ভেক্টর রাশিকে ক্রস প্রোডাক্ট করলে মানে ক্রস গুণফল করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশির সঙ্গে ভেক্টর রাশি ডট প্রোডাক্টের সঙ্গে স্কেলার রাশি তৈরি হয়, আর ভেক্টর রাশির সঙ্গে ভেক্টর রাশি ক্রস প্রোডাক্ট করলে আমরা ভেক্টর রাশি পাই। যদি দুটি ভেক্টর, তাহলে স্কেলার প্রোডাক্ট কিন্তু দ্বিমাত্রিক তলের জন্য, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট তলে দুটো ভেক্টর থাকবে, তাদের মধ্যবর্তী কোণ থাকবে। এ ভেক্টর ডট বি ভেক্টর পেয়েছিলেন, এ ভেক্টরের মান বি ভেক্টরের মান, তাদের মধ্যবর্তী কোণ থিটার কোসাইন। তাহলে পুরোটাই কিন্তু স্কেলার রাশি, এটাও স্কেলার এটাও স্কেলার, পুরোটা স্কেলার রাশি। আজকে যেটা হবে সেটা হচ্ছে ত্রিমাত্রিক তলে যদি কোনো ভেক্টর থাকে, ধরা যাক এই একটা তল যার নাম দিলাম আমি পি কিউ আর এস। তাহলে পি কিউ আর এস তলে দুটো ভেক্টর এ ভেক্টর এবং বি ভেক্টর পরস্পরের সঙ্গে থিটা কোণে আছে, পরস্পরের সঙ্গে থিটা কোণে, অর্থাৎ তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তাহলে এ ভেক্টর ক্রস বি ভেক্টর মানে হচ্ছে এ ভেক্টরের মান বি ভেক্টরের মান, তাদের মধ্যবর্তী কোণ থিটা, তার আর কোসাইন নয়, তার এবার সাইন, সাইন থিটা। কিন্তু দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট কিন্তু ভেক্টর রাশিকে চিহ্নিত করে। তাহলে ভেক্টর প্রোডাক্ট এটা, কারণ তাদের গুণফল ভেক্টর রাশিকে চিহ্নিত করবে। কিন্তু এটা এ ভেক্টরের মান, এটা বি ভেক্টরের মান, এটাও কিন্তু স্কেলার রাশি। তাহলে ভেক্টর হলো কোথায়? তার জন্য কি করতে হবে না, এখানে একটা একক ভেক্টর আমরা গুণ করব, এখানে একটা একক ভেক্টর গুণ করলাম যার নাম দিলাম আমরা এন ক্যাপ। তাহলে এখানে এ ভেক্টর ক্রস বি ভেক্টর কোন দিকে হবে? কারণ এ ভেক্টর থেকে বি ভেক্টর, দেখো এখানে বলা আছে এ ভেক্টর ক্রস বি ভেক্টর, তার মানে এ ভেক্টর থেকে বি ভেক্টর যখন হবে, আমরা রাইট হ্যান্ড থাম্ব রুল, জাস্ট এ ভেক্টর বরাবর তুমি তোমার ডান হাতের আঙুলটাকে রাখো, দিয়ে এ থেকে বির দিকে আমরা আঙুলটাকে বেন্ড করব, বাঁকাবো, এ থেকে বির দিকে, এ থেকে বির দিকে। তাহলে হাতটা কোন দিকে খুলছে? এখানে এই যে বোর্ডটা দেখতে পাচ্ছি, তাহলে বোর্ডের তলে বাইরের দিকে। তার মানে বোর্ডটাকে যদি আমরা শুয়ে দিই, বোর্ডটাকে যদি এরকম ভাবে আমরা শুয়ে দিই, তাহলে কি দাঁড়াবে না, বোর্ডটাকে যদি আমরা শুয়ে দিই তাহলে দেখাবে এ থেকে বি, এ থেকে বি, এ থেকে বি, তাহলে খুলছে কোন দিকে? কাগজের তলের উপরের দিকে। তার মানে বোর্ডটা যেহেতু এখন আমাদের দিকে করা আছে, তাহলে আউটওয়ার্ড, তাহলে আউটওয়ার্ড অফ দা বোর্ড। আর যদি শোয়ানো থাকতো, বোর্ডটাকে যদি আমি এরকম ভাবে রাখতাম, তাহলে উপরের দিকে, তাহলে উপরের দিকে। তাহলে এই যে ক্রস প্রোডাক্টটা দাঁড়ালো, দেখা যাচ্ছে ক্রস প্রোডাক্টটা এ ভেক্টরের সঙ্গে লম্ব, বি ভেক্টরের সঙ্গে লম্ব। তার মানে এখানে এবার এই এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এই যে এন ক্যাপটা, এর গুরুত্বটা হচ্ছে এটা একটা একক ভেক্টর, কোন দিকে না এ ভেক্টর ক্রস বি ভেক্টর আছে সেই দিক বরাবর একক ভেক্টর। তার মানে এই এন ক্যাপটা হচ্ছে এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এটা বরাবর একটা একক ভেক্টর, এটা বরাবর একটা একক ভেক্টর। তার মানে আমরা পেয়ে গেলাম এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এটা স্কেলার, এটা স্কেলার, এটা স্কেলার, কিন্তু এটা হচ্ছে ভেক্টর রাশি। একক ভেক্টর নিজেই একটা ভেক্টর রাশি, এর মান এক হতে পারে কিন্তু নিজেই একটা ভেক্টর রাশি। তাহলে এইভাবে দুটো ভেক্টর রাশি ক্রস প্রোডাক্ট করলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে ভেক্টর রাশি, যেটা যে তলে এ আর বি আছে সেই তলের অভিলম্ব বরাবর, এ থেকে বি। এখন ধরো আমি যদি তাহলে এখন আমি যদি বলি এটা মড অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর, তখন কিন্তু দেখো কি হচ্ছে, মড অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর মানে আমরা শুধু মড অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর মানে আমরা কিন্তু শুধু মানটাই নেব। আমরা শুধু কিন্তু এর মানটাই নেব, এ ভেক্টরের মান, বি ভেক্টরের মান, সাইন থিটা, আর কিন্তু এন ক্যাপ নেব না, কারণ এন ক্যাপের মান হচ্ছে এক। তাহলে এ ভেক্টর ক্রস বি ভেক্টর হলে
এ ভেক্টর ক্রস বি ভেক্টর হলে এ বি সাইন থিটা এন ক্যাপ, মানে এই ক্রস প্রোডাক্টের সঙ্গে আমাকে একটা একক ভেক্টর গুণ করতে হবে। আর মড অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর মানে আর আমাকে একক ভেক্টর গুণ করতে হবে না, এ বি সাইন থিটা। তাহলে এ ভেক্টর ক্রস বি ভেক্টর মানে হচ্ছে এ বি সাইন থিটা এন ক্যাপ, এবং মড অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর হচ্ছে এ বি সাইন থিটা এন ক্যাপ, আর থাকছে না, তার মানে এটা স্কেলার রাশি হয়ে যাচ্ছে। এখন যদি আমি বলি যে বি ভেক্টর ক্রস এ ভেক্টর, বি ভেক্টর ক্রস এ ভেক্টর, তাহলে কি হলো? বি ভেক্টরের মান, এ ভেক্টরের মান, মধ্যবর্তী কোণ, কিন্তু দেখো ডাইরেকশনটা কিন্তু আগে ছিল এ থেকে বি তে, এখন চেঞ্জ হয়ে গেছে বি থেকে এ তে। তাহলে সাইন অফ মাইনাস থিটা, আর যখন আমি মোড দিইনি তাহলে এন ক্যাপ। বি ভেক্টরের মান, এ ভেক্টরের মান সাইন অফ মাইনাস থিটা, কারণ ডাইরেকশনটা চেঞ্জ হয়ে গেছে বলে থিটাটা উল্টো হয়ে গেল, মাইনাস থিটা এন ক্যাপ। তাহলে মাইনাস সাইন অফ মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা, তাহলে মাইনাসটা আমরা বাইরে দিলাম। বি ভেক্টরের মান, এ ভেক্টরের মান, মধ্যবর্তী কোণ থিটার সাইন ইন্টু এন ক্যাপ। তাহলে এটা দেখো, আমরা এটাকে বলতে পারি, এটা যে মাইনাস বি এ আছে, এটাকে আমরা বলতে পারি মাইনাস এ বি, কারণ বি আর এ বি দুটো একই জিনিস, এই গুণটা কিন্তু বিনিময় নিয়ম মানে, তার মানে এই বি এটাকে আমরা বলতে পারি এ বি, বি এটাকে আমরা বলতে পারি এ বি সাইন থিটা এন ক্যাপ। তার মানে এটা কার সঙ্গে মিলছে না, এ ভেক্টর ক্রস বি ভেক্টর, সামনে কিন্তু মাইনাস সাইন, তার মানে বি ভেক্টর ক্রস এ ভেক্টর সমান মাইনাস অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর। এটা কিন্তু বিনিময় নিয়ম নিয়ম মানছে না, তার মানে ভেক্টরের ক্রস প্রোডাক্ট কিন্তু বিনিময় নিয়ম মানে না, বিনিময় নিয়ম মানে না। তাহলে ভেক্টরের ক্রস প্রোডাক্ট বিনিময় নিয়ম মানছে না। তাহলে এখন এর ডাইরেকশন কোন দিকে হবে? এই ডাইরেকশন তাহলে হবে কোন দিকে না, তাহলে বুঝতেই পারছো, তাহলে বুঝতেই পারছো মাইনাস যখন আছে, এ ভেক্টর ক্রস বি ভেক্টর যেদিকে থাকবে, বি ভেক্টর ক্রস এ ভেক্টর ঠিক তার উল্টো দিকে থাকবে। তার মানে এটা একটা যদি হয় কাগজের তলে উপরের দিকে, তাহলে বি ভেক্টর ক্রস এ ভেক্টর, তাহলে হাতটাকে রাখবো আমরা বির দিকে। এখন ডান হাত যদি বি রাখি, এই অবস্থায় যদি হাতটা রাখি, তাহলে কিছুতেই এর দিকে ঘুরছে না কিন্তু। তাহলে আমরা কি করব, একটাই সলিউশন, হাতটাকে উল্টে দিলাম। তাহলে বি থেকে এর দিকে যখন হবে, তাহলে হাতটা মানে বুড়ো আঙুল খুলবে, থামটা কাগজের তলের নিচের দিকে। এখন যেহেতু বোর্ডটা আমাদের সামনে আছে, তাহলে বলবো ইনওয়ার্ড, তার মানে কাগজের এই বোর্ডের ভেতর দিকে। আর যদি আমরা এরকম ভাবে রাখি, তাহলে কাগজের তলের নিচের দিকে। তাহলে এর বেলায় ইনওয়ার্ড, তার মানে বি ভেক্টর ক্রস এ ভেক্টর। তাহলে আমরা যদি এটাকে যদি আরেকটু ইন্টারপ্রিটেশন, যে ছবিটা যদি আমি আরেকটু আঁকি, তাহলে দেখতে পাবো, ধরো এটা হচ্ছে এ ভেক্টর আর এটা হচ্ছে বি ভেক্টর। তাহলে এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এ থেকে বি কোন দিকে হবে, কাগজের তলে উপরের দিকে, তার মানে এদিকটা হচ্ছে এ ভেক্টর ক্রস বি ভেক্টর। তাহলে নিচের দিকে যদি আমরা এরকম আঁকি, তাহলে এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, মধ্যবর্তী কোণ থিটা, তাহলে এর বেলায় নিচের দিকে হবে বি ভেক্টর ক্রস এ ভেক্টর। তার মানে এ ভেক্টর ক্রস বি ভেক্টর এবং বি ভেক্টর ক্রস এ ভেক্টর এরা কিন্তু জাস্ট একে অপরের অপোজিট ডাইরেকশনে থাকবে। তাহলে ভেক্টরের গুণফল তো হলো যে বিনিময় নিয়ম মানছে না। তাহলে আরেকবার বলে দিই, যদি বলি এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এটা কিন্তু সবসময় মাথায় রাখবে, এ ভেক্টরের মান, বি ভেক্টরের মান, মধ্যবর্তী কোণ সাইন, কিন্তু তার সঙ্গে এন ক্যাপ, একটা একক ভেক্টর আমাকে গুণ করতেই হবে। সেই একক ভেক্টরটা কোথায় না, সেই একক ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর ক্রস বি ভেক্টর যেদিকে থাকবে, এটা বরাবর একটি একক ভেক্টর, এটা বরাবর একটি একক ভেক্টর, একটি একক ভেক্টর। একক ভেক্টর কিন্তু নিজেই একটা ভেক্টর, কিন্তু এটা মান হচ্ছে এক। তাই
তাহলে এন ক্যাপের মান পুরো রাশিটার মানকে কখনো ডিস্টার্ব করে না, কারণ মান তো হচ্ছে এক, ডিস্টার্ব করে না মানকে, কিন্তু ডাইরেকশন একটা দিয়ে দেয়। তার মানে এন ক্যাপের একটা গুরুত্ব হচ্ছে এর মান নেই, এর মান এক, তাই যে রাশিটার সঙ্গে গুণ হবে তার মানকে কখনো কম্প্রোমাইজ করবে না, তার মানকে কখনো চেঞ্জ করবে না, কিন্তু একটা ডাইরেকশন দিয়ে দেবে। সেই ডাইরেকশনটা উপর দিকে হোক, যেদিকেই হোক, যেভাবেই হোক, ডাইরেকশন একটা দিয়ে দেবে। তাহলে এখন যদি বলি মড অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর, তাহলে কি বলবো, না এটা তাহলে হয়ে গেল এ বি সাইন থিটা, কিন্তু এন ক্যাপটা আর থাকবে না। এখন যদি বলি বি ভেক্টর ক্রস এ ভেক্টর, তাহলে কি দাঁড়াবে, না বি ভেক্টরের মান এ ভেক্টরের মান সাইন অফ তাদের মধ্যবর্তী কোণ, যদি আমি বলি থিটার বদলে মধ্যবর্তী কোণ ফাই, তাহলে সাইন ফাই এন ক্যাপ। তাহলে এই এন ক্যাপটা কি, না এই বি ভেক্টর ক্রস এ ভেক্টর বরাবর একক ভেক্টর। কিন্তু আমি যদি এখানে মড দিয়ে দিই, তাহলে মড অফ বি ভেক্টর ক্রস এ ভেক্টর, তাহলে কিন্তু দাঁড়িয়ে গেল বি এ সাইন ফাই, আর এন ক্যাপ থাকবে না। তাহলে এন ক্যাপটা আবার বলছি, এন ক্যাপ হচ্ছে, এন ক্যাপ হোক এখানে এ ক্যাপ হোক, যেটাই আমরা একক ভেক্টর হিসেবে ধরবো, তার কিন্তু মানটা এক। তাই পুরো রাশিটার মানকে কখনো পরিবর্তন করে না, মানের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করে না, কিন্তু তার একটা ডাইরেকশন দিয়ে দেয়, কারণ একক ভেক্টর নিজেই একটা ভেক্টর রাশি। এবারে এটা তো গেল ভেক্টর, ভেক্টরের ক্রস প্রোডাক্ট, ভেক্টরের ক্রস প্রোডাক্ট তাহলে বিনিময় নিয়ম মানছে না, কিন্তু সংযোগ নিয়ম মানে, ভেক্টরের গুণ ক্রস প্রোডাক্ট কিন্তু সংযোগ নিয়ম মানে। তার মানে ধরো আমরা যদি বলি এ ভেক্টর ক্রস বি ভেক্টর প্লাস সি ভেক্টর, দুটো তিনটে ভেক্টর এখানে আছে, এ ভেক্টর ক্রস বি ভেক্টর প্লাস সি ভেক্টর। এই বি ভেক্টর প্লাস সি ভেক্টর মানে কি, এই বি ভেক্টর প্লাস সি ভেক্টর হচ্ছে বি ভেক্টর এবং সি ভেক্টরের লব্ধি। এটা হয়ে গেল এ ভেক্টর ক্রস বি ভেক্টর প্লাস এ ভেক্টর ক্রস সি ভেক্টর। তাহলে ভেক্টরের গুণফল বিনিময়, ক্রস প্রোডাক্ট বিনিময় নিয়ম মানছে না, কিন্তু ডট প্রোডাক্ট বিনিময় নিয়ম মানে। ভেক্টরের ক্রস প্রোডাক্ট সংযোগ নিয়ম মানে, ভেক্টরের ডট প্রোডাক্টও সংযোগ নিয়ম মানে। তাহলে ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্টের মধ্যে মেইন যে ডিফারেন্স সেটা হচ্ছে, ডট প্রোডাক্টের বেলায় দুটো ভেক্টর একই তলে থাকবে এবং তাদের গুণফলটাও, মানে তাদের প্রোডাক্ট মানে গুণফলটাও সেই তলেই থাকবে। তার মানে এ ভেক্টর বি ভেক্টর যদি এই বোর্ডের তলে থাকে, তাহলে তাদের ডট প্রোডাক্টও এই বোর্ডের তলে থাকবে। কিন্তু ক্রস প্রোডাক্টের বেলায় এই এ ভেক্টর এবং বি ভেক্টর যে তলে থাকবে, ক্রস প্রোডাক্টে হয় কাগজের তলে আউটওয়ার্ড, মানে কাগজের তলে ওপর দিকে, এখন যদি বোর্ডটা এইভাবে থাকে এটা আমার দিকে মানে আউটওয়ার্ড অফ দ্য বোর্ড, অথবা ইনওয়ার্ড অফ দ্য বোর্ড। তার মানে যদি এ ভেক্টর ক্রস বি ভেক্টর হয়, যদি এ এবং বি এদিকে থাকে এ আর এদিকে থাকে বি, আমি যদি বলি এ ভেক্টর ক্রস বি, এইদিকে থাকে এ ভেক্টর, এইদিকে থাকে বি ভেক্টর, আমি যদি বলি এ থেকে বি, আমি হাতটাকে রাখলাম এদিকে এ থেকে বি, তাহলে আউটওয়ার্ড, তার মানে এটা হবে এদিকে, মানে কাগজের তলের আউটওয়ার্ড। কিন্তু যদি বলি বি ভেক্টর ক্রস এ ভেক্টর, তাহলে হাতটা বি ভেক্টরের দিকে রাখলে এ ভেক্টরের দিকে তো আর বাঁকছে না, তাহলে হাতটাকে উল্টে দিলাম, বি ভেক্টর ক্রস এ ভেক্টর, তখন কোন দিকে হবে, ইনওয়ার্ড, মানে ইনওয়ার্ড, তার মানে কাগজের তলের নিচের দিকে। তার মানে এখানে যেমন এই বোর্ডের তলে ভেতরের দিকে, আর না হলে বোর্ডের তলের বাইরের দিকে।
এবার দেখো, এই একটা এ ভেক্টর, এই একটা বি ভেক্টর, এদেরকে আমি এখানে নাম দিলাম, এটাকে ও পি, এটাকে ধরো কিউ। তাহলে এখানে ওপি সমান্তরাল করে আমি একটা টানলাম, তাহলে এটা যদি এ ভেক্টর হয়, এটা যদি এ ভেক্টর হয়, তাহলে এর সঙ্গে সমান্তরালে যেটা থাকবে সেটাও এ ভেক্টর। এটা যদি বি ভেক্টর হয়, এই সমান্তরালে যেটা থাকবে সেটাও বি ভেক্টর। তাহলে এটা নাম দিলাম ওপি আর কিউ। তাহলে এখানে যে সামান্তরিকটা দাঁড়ালো সেটা ওপি আর কিউ। ঠিক আছে, এবার এখান থেকে আমি একটা লম্ব টেনে দিলাম, আর এটা মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, আর লম্বটার নাম দিলাম এইচ। আর এখানে আমি একটা পারপেন্ডিকুলার ড্র করেছি, লম্ব এঁকেছি এপি বাহুর উপর, সেটা হচ্ছে কিউএম। তাহলে কিউএম লম্ব এপি, কিউএম লম্ব, সরি কিউএম লম্ব ওপি, কিউএম লম্ব ওপি বাহুর উপরে, মানে ওপি বাহুর উপর কিউএম বাহু লম্ব। এবারে ধরো আমি যদি বলি মড অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর, দেখো আমি মড দিয়েছি, তার মানে এন ক্যাপ আমি এখানে দেব না। তাহলে এ ভেক্টরের মান, বি ভেক্টরের মান, মধ্যবর্তী কোণ থিটা, তার সাইন, এ বি সাইন থিটা। এন ক্যাপ কেন দিলাম না? কারণ আমি এখানে মড ব্যবহার করেছি, আর এন ক্যাপ দেবো না। তাহলে এ কোন বাহুটা? না ওপি। বি কোন বাহুটা? না ও কিউ। আর সাইন থিটা মানে, সাইন থিটা যদি আমরা বলি ত্রিভুজ ও কিউ এম থেকে পাই, ত্রিভুজ ও কিউ এম থেকে পাই, কি পাই? না আমরা পাই যে সাইন থিটা ইকুয়াল টু লম্ব, লম্ব মানে হচ্ছে এখানে কিউ এম বাই অতিভুজ মানে হচ্ছে ও কিউ। তাহলে সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্বটা কিউ এম আর ভূমিটা, সরি অতিভুজটা হচ্ছে ও কিউ। তার মানে এখানে বসিয়ে দিই, সাইন থিটা মানে হচ্ছে কিউ এম বাই ও কিউ, কিউ এম বাই ও কিউ। তাহলে ও কিউ ক্যান্সেল হয়ে গেলে পেলাম আমরা কি? ওপি ইন্টু কিউএম। তাহলে আমরা যদি এই ছবির ইন্টারপ্রিটেশন করি, তাহলে ওপিটা মানে হচ্ছে এই সামান্তরিকের ভূমি, আর কিউএমটা হচ্ছে এর উচ্চতা। কারণ ভূমির উপরে যে লম্বটা থাকে, যেটা শীর্ষবিন্দু অব্দি যায়, শীর্ষবিন্দু থেকে ভূমির উপরে লম্ব টানলে সেটা উচ্চতাকেই চিহ্নিত করে। তাহলে ভূমি ইন্টু উচ্চতা করলে কি পাওয়া যায়? সামান্তরিকের ক্ষেত্রফল পাওয়া যায়। তাহলে এখানে সামান্তরিক কোনটা? ওপি আর কিউ। তার মানে এটা হচ্ছে ওপি আর কিউ সামান্তরিকের ক্ষেত্রফল, ওপি আর কিউ সামান্তরিকের ক্ষেত্রফল। তার মানে আমরা এখান থেকে পেলাম, বলতে পারি যেটা, যে সামান্তরিক ওপি আর কিউ, সমান্তরিক ওপি আর কিউ, সামান্তরিক ওপি আর কিউ বলতে কি বোঝাবে? না সামান্তরিক ওপি আর কিউ এর ক্ষেত্রফল সমান হচ্ছে মড অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর। তার মানে দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্টের মান সামান্তরিকের একটা ক্ষেত্রফলকে নির্দেশ করে, মানে একটি সামান্তরিকের ক্ষেত্রফলকে নির্দেশ করে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ইন্টারপ্রিটেশন। এবার আমি এখান থেকে একটা কর্ণ টানলাম, তাহলে ওপিটা হচ্ছে, ও আরটা হচ্ছে কর্ণ। আর আমরা জানি জ্যামিতিক বা জিওমেট্রিক্যাল নিয়মে বা জ্যামিতিক নিয়মে একটা কর্ণ একটা সামান্তরিককে দুটো সর্বসমত্রিভুজে ভাগ করে, মানে দুটো সমান ত্রিভুজে ভাগ করে। তাহলে ও আর কর্ণ সামান্তরিক ও পি আর কিউ কে দুটি দুটি সর্বসম ত্রিভুজে বা সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করে দেয়, দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করে, দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ওপি আর কিউ কে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে। তাহলে এখানে দুটো ত্রিভুজ কি কি? না একটা হচ্ছে ত্রিভুজ ওপি আর, আরেকটা হচ্ছে ত্রিভুজ ও কিউ আর। তাহলে দুটো ত্রিভুজের ক্ষেত্রেই ওপি আর এবং ও কিউ আর, দুটো ত্রিভুজের ক্ষেত্রে ওপি আর সমান হাফ ইন্টু সামান্তরিকের ক্ষেত্রফল ওপি আর কিউ। তার মানে আমরা বলতে পারি হাফ অফ মড এ ভেক্টর ক্রস বি ভেক্টর। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল দেখাচ্ছে এ ভেক্টর এবং এ ভেক্টর ক্রস বি ভেক্টর, মড অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর। ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে দাঁড়ালো
হাফ ইন্টু মড অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর। তাহলে আমরা সামান্তরিকের ক্ষেত্রফল মানে এটা ভেক্টরের জ্যামিতিক মানে ভেক্টরের ক্রস প্রোডাক্টের জ্যামিতিক ইন্টারপ্রিটেশন মানে জ্যামিতিক চিত্র আর কি। তার মানে জ্যামিতি জিওমেট্রিও আসলে ভেক্টরকে সাপোর্ট করে, বা উল্টো ভাবে বলতে গেলে ভেক্টর আর জ্যামিতি কিন্তু আসলে একই জিনিস। তার মানে এটা হচ্ছে ভেক্টরের জ্যামিতিক ইন্টারপ্রিটেশন, যেখানে একটা সামান্তরিকের ক্ষেত্রফলকে আমরা ট্রান্সফার করে দিলাম কোথায় না আমরা সামান্তরিকের ক্ষেত্রফলে। এবার এখানে তো গেল ভেক্টরের দুটো প্রোডাক্ট, আরেকটা হয় ভেক্টরের ট্রিপল প্রোডাক্ট। এখন ট্রিপল প্রোডাক্ট মানে বুঝতেই পারছো তিনটে ভেক্টরের ব্যাপার। এটা দুটো হয়, একটা হচ্ছে নাম্বার ওয়ান স্কেলার ট্রিপল প্রোডাক্ট, মানে দুটো ভেক্টরের ক্রস গুণফলের সঙ্গে দুটো ভেক্টরের ক্রস গুণফলের সঙ্গে তৃতীয় ভেক্টরের ডট প্রোডাক্ট, দুটো ভেক্টরের ক্রস গুণফলের সঙ্গে তৃতীয় ভেক্টরের ডট প্রোডাক্ট। তাহলে এটাকে ধরো আমরা যদি একটা আয়তঘনক আঁকি, একটা আয়তঘনক আঁকলাম। আয়তঘনক হচ্ছে 3 ডাইমেনশনাল একটা ফিগার, যেটা আমি এখানে ভূমিটাকে বললাম বি ভেক্টর আর এটাকে বললাম সি ভেক্টর। বি ভেক্টর এবং সি ভেক্টর, বি ভেক্টর আর সি ভেক্টর। তাহলে যদি বলা হয় বি ভেক্টর ক্রস সি ভেক্টর কোথায় থাকবে, এদিক বরাবর। তাহলে এটা হচ্ছে বি ভেক্টর ক্রস সি ভেক্টর। এবার ধরো সামান্তরিক এই আয়তঘনকের এই বাহুটা আবার এ ভেক্টরকে সূচিত করে। তার মানে তার বলতে গেলে জ্যামিতিক চিত্র অনুযায়ী আয়তঘনকের ভূমি হচ্ছে বি, দৈর্ঘ্য হচ্ছে বি ভেক্টর, আর প্রস্থ সি, আর উচ্চতাটা হচ্ছে এ, উচ্চতাটা এ। তাহলে এখন বি ভেক্টর ক্রস সি ভেক্টরের প্রোডাক্টটা কোন ভেক্টর বরাবর হয়েছে, এ ভেক্টর বরাবর। এখন আমরা জানি দুটো ভেক্টর যদি একই তলে থেকে যায় তখন কিন্তু তাদের ডট প্রোডাক্ট সম্ভব, তখন কিন্তু তাদের ডট প্রোডাক্ট হয়। তাহলে কি বললাম, এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর। কারণ বি ভেক্টর আর সি ভেক্টর বি ভেক্টর ক্রস সি ভেক্টর এমন ভাবে অবস্থান করছে কারণ কাগজের তলের উপর লম্ব, আর এখানে লম্ব মানে হচ্ছে আয়তঘনকের উচ্চতা। তার মানে এ ভেক্টর বরাবর সূচিত করছে, এটা আয়তঘনক হোক বা ঘনক হোক যাই হোক না কেন, তাহলে আয়তঘনকের উচ্চতাকে সূচিত করছে। তাহলে উচ্চতাটা হচ্ছে এ ভেক্টর। তাহলে বি ভেক্টর ক্রস সি ভেক্টর এ ভেক্টর বরাবর হলো, তখন তাদের তো আর ক্রস প্রোডাক্ট হবে না, তখন তাদের ডট প্রোডাক্ট হবে। তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর, মানে আমরা বলতে গেলাম যে উচ্চতা গুণিতক আয়তঘনকের আয়ত আয়ত উচ্চতা গুণিতক আয়তঘনকের ক্ষেত্রফল, উচ্চতা গুণিতক আয়তঘনকের ক্ষেত্রফল। তাহলে উচ্চতার সঙ্গে আয়তঘনকের আয়তঘনকের ভূমির ক্ষেত্রফল। তাহলে উচ্চতা এবং আয়তঘনকের ভূমির ক্ষেত্রফল কি পাওয়া যায়, উচ্চতার সঙ্গে ভূমির ক্ষেত্রফল গুণ করলে আয়তন পাওয়া যায়। তার মানে এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর কোন আয়তঘনকের, অবশ্যই 3 ডাইমেনশনাল ফিগার, এটা আয়তঘনকের কাকে সূচিত করে, আয়তনকে সূচিত করে। আয়তঘনকের আয়তনকে সূচিত করে কে, এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর, যদি এ ভেক্টর বি ভেক্টর এবং সি ভেক্টর সামান্তরিকের তিনটি বাহুকে সূচিত করে। তাহলে এবার দেখো এখানে যদি আমি বলি যে এটা এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর ইকুয়াল টু জিরো, ইকুয়াল টু জিরো, তাহলে এখানে মাঝখানে ডট আছে। ডট প্রোডাক্ট কখন জিরো হয় না, যখন দুটি ভেক্টর পরস্পরের উপর লম্ব হয়। তাহলে দুটি ভেক্টর পরস্পরের উপর লম্ব হওয়া অর্থ আমরা দেখো এখানে আয়তঘনকের এটাকে ধরেছিলাম বি ভেক্টর, এটাকে ধরেছিলাম সি ভেক্টর, আর এটাকে ধরেছিলাম এ ভেক্টর। তাহলে বি ভেক্টর ক্রস সি ভেক্টর যদি এ ভেক্টরের উপর লম্ব হয়, কারণ জিরো দেখিয়েছে, তাহলে বি ভেক্টর ক্রস সি ভেক্টর এ ভেক্টরের উপর লম্ব। তাহলে বি ভেক্টর ক্রস সি ভেক্টর কোন দিকে হয়, আমরা তো এক্ষুনি দেখলাম বি ভেক্টর আর সি ভেক্টর এই বি ভেক্টর ক্রস সি ভেক্টর কি হবে না, বি ভেক্টর ক্রস সি ভেক্টর বি ভেক্টর এবং সি ভেক্টর উপর লম্ব।
আবার যদি এ ভেক্টর তার উপর লম্ব হয়, মানে বি ভেক্টর ক্রস সি ভেক্টর উপর লম্ব হয়, তাহলে কেমন ভাবে দেখাবো? আমি এটা এইভাবে দেখাবো, তার মানে এ ভেক্টর তাহলে এইভাবে আছে, তাহলে বি ভেক্টর ক্রস সি ভেক্টরের সঙ্গে যদি এ ভেক্টর লম্ব হয়, লম্ব হওয়ার জন্যই তো ডট প্রোডাক্ট জিরো হলো, কারণ তারা এরা লম্ব বলেই ডট প্রোডাক্টটা জিরো হলো। তাহলে লম্ব হওয়া অর্থ না বি ভেক্টর এবং সি ভেক্টরের লম্ব এ ভেক্টর। দেখো ছবি দেখে এ বি ভেক্টর ক্রস সি ভেক্টরের লম্ব এ ভেক্টর, মানে তারা বি ভেক্টরের সঙ্গে সমান্তরালে আছে, দেখা যাচ্ছে এটা। তার মানে বলতে পারি এখান থেকে এই কনক্লুশনে আসতে পারি যে এ ভেক্টর যদি এই শর্তটা পূরণ হয়, তাহলে এ ভেক্টর বি ভেক্টর ও সি ভেক্টর পরস্পর একতলীয়। এ ভেক্টর বি ভেক্টর ও সি ভেক্টর পরস্পর একতলীয়। তাহলে দুটি ভেক্টরের যদি তিনটি ভেক্টরের যদি ভেক্টর স্কেলার ট্রিপল প্রোডাক্ট জিরো হয়ে যায়, তাহলে আমরা বলবো ভেক্টর তিনটে একতলীয়, অর্থাৎ একই তলে অবস্থান করবে। তাহলে আমি আরেকবার বলছি, দেখো এখানে এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর ইকুয়াল টু জিরো হওয়ার অর্থ যে এ ভেক্টর এবং বি ক্রস সি ভেক্টর পরস্পর লম্ব। এ ভেক্টর ও বি ভেক্টর ক্রস সি ভেক্টর এরা পরস্পর লম্ব, এরা পরস্পর লম্ব, লম্ব চিহ্নটা দিয়েছি লম্ব। কখন হবে? যদি ছবিটা দেখি, পুরো আয়তঘনক আঁকিনি, যতটুকু প্রয়োজন বি ভেক্টর সি ভেক্টর, তাহলে বি ভেক্টর ক্রস সি ভেক্টর কোথায় থাকবে? না বি ভেক্টর আর সি ভেক্টর যে তলে থাকবে তার উপরে লম্ব হয়ে থাকবে বি ভেক্টর ক্রস সি ভেক্টর, আমি এঁকেছি লম্ব হবে। আবার এ ভেক্টর এবং বি ভেক্টর আর সি ভেক্টর যদি পরস্পর লম্ব হয়ে যায়, তাহলে কি দাঁড়াবে? না এই বি ভেক্টর ক্রস সি ভেক্টর উপর এ ভেক্টর লম্ব এঁকেছি, তার মানে দেখা যাচ্ছে বি ভেক্টরের সঙ্গে সমান্তরাল। আমার ওটা চাই না, আমি এবার কি বললাম না এ ভেক্টর বি ভেক্টর এবং সি ভেক্টর পরস্পর একতলীয়, অর্থাৎ একই তলে অবস্থান করবে। এবারে স্কেলার স্কেলার তুলে দাও কথাটা। ভেক্টর ট্রিপল প্রোডাক্ট, ভেক্টর ট্রিপল প্রোডাক্ট সেটা কেমন? না দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্টের সঙ্গে তৃতীয় ভেক্টরের ভেক্টর প্রোডাক্ট, দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্টের সঙ্গে তৃতীয় ভেক্টরের ক্রস প্রোডাক্ট, এটা হচ্ছে ভেক্টর ট্রিপল প্রোডাক্ট। বা ট্রিপল প্রোডাক্টে বাংলা করলে দাঁড়াবে ত্রৈধ গুণফল। ত্রৈধ গুণফল, তিনটে মিলিয়ে ত্রৈধ গুণফল। তাহলে ভেক্টর, দুটো ভেক্টরের স্কেলার ট্রিপল প্রোডাক্ট পেলাম। একটা স্কেলার ট্রিপল প্রোডাক্ট খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ আয়তঘনকে আয়তনকে সূচিত করে। ভেক্টর ট্রিপল প্রোডাক্ট। আচ্ছা, এবারে কিছু গাণিতিক উদাহরণ। ধরো এ ভেক্টর সমান 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 3k ক্যাপ, 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 3k ক্যাপ, এবং বি ভেক্টর সমান i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস মাইনাস 4k ক্যাপ। ধরো দুটো ভেক্টর আছে, একটা এ ভেক্টর সমান 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 3k ক্যাপ, আর একটা হচ্ছে i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 4k ক্যাপ। তাহলে এখন যদি এ ভেক্টর ক্রস বি ভেক্টর বার করা হয়, রুল 1, তাহলে একটু এ ভেক্টর ক্রস বি ভেক্টর, তাহলে এ ভেক্টর থেকে বি ভেক্টর আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। প্রথমে এ ভেক্টরের নাম বলা আছে, তাই এ ভেক্টরের আই ক্যাপের সহগ হচ্ছে 2, জে ক্যাপের কিছু নেই মানে -1, কে ক্যাপের হচ্ছে 3। বি ক্যাপের সহগ 1। তাহলে এখানে মনে রাখবে এখানে একটা জিনিস, আই ক্যাপের আগে প্লাস সাইন, জে ক্যাপের আগে মাইনাস সাইন, কে ক্যাপের আগে প্লাস সাইন। তাহলে যখন আমি বলবো আই ক্যাপ, মানে এই রোটা ক্যান্সেল, এই রোটা ক্যান্সেল, এই কলমটা ক্যান্সেল, তাহলে পড়ে থাকলো কি -1 ইন্টু -4, দ্যাট মিনস +4, মাইনাস সাইন 2 ইন্টু 3 6। এবার জে ক্যাপের আগে মাইনাস সাইন, জে ক্যাপের আগে মাইনাস সাইন, এবার জে রো এবং জে কলম কিন্তু ক্যান্সেল হয়ে গেল। তাহলে 2 ইন্টু -4 -8 মাইনাস 1 ইন্টু 3 মিনস 3। তাহলে কে ক্যাপের আগে পাওয়ার প্লাস সাইন কে ক্যাপ,
তাহলে এখানে হলো, তার মানে এখানে কে এর রো আর কে এর কলম ক্যান্সেল হয়ে গেল। তাহলে পড়ে থাকলো কি, কে এর রো আর কে এর ক্যান্সেল হয়ে গেল। তাহলে 2 into 2 4 minus 1 into minus 1 means plus 1. That means minus 2 I cap minus 11 বাইরে মাইনাসে 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 প্লাস 11 j cap প্লাস 5 k cap। তাহলে এ ভেক্টর ক্রস বি ভেক্টর বেরোলো, এ ভেক্টর ক্রস বি ভেক্টর বেরোলো মাইনাস 2 I cap প্লাস 11 j cap প্লাস 5 k cap। আচ্ছা, এবারে আমি যদি উল্টোটা করি, তাহলে আমি প্রথমে আমি করব বি ভেক্টর ক্রস এ ভেক্টর। তাহলে বি ভেক্টর ক্রস এ ভেক্টর যখন করব, তাহলে তখন বি থেকে, তাহলে ফার্স্ট প্রেফারেন্স হচ্ছে বি। তাহলে বি ভেক্টর ক্রস এ ভেক্টর, তাহলে বি এর আই ক্যাপের যে সামনে কিছু নেই মানে 1, জে ক্যাপের 2, কে ক্যাপের -4, এ ক্যাপের তাহলে আমি শুধু এ ক্যাপের প্রথমে বি ক্যাপের সহগগুলো লিখেছি, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপের, তারপর এ ক্যাপের লিখেছি। প্রথমে আই ক্যাপের বেলায় আই রো অ্যান্ড আই কলম ক্যান্সেল। তাহলে হবে কি না, 2 into 3 6 minus -1 into -4, that means +4, জে এর আগে মাইনাস, তাহলে জে এর রো অ্যান্ড জে এর কলম ক্যান্সেল হয়ে গেল। তাহলে পড়ে থাকলো এখানে কি না, 1 into 3 means 3 minus 2 into -4 -8, সামনে মাইনাস আছে মাইনাস আছে প্লাস, এবার কে ক্যাপের আগে প্লাস, তাহলে কে রো অ্যান্ড কে কলম ক্যান্সেল হয়ে গেল। তাহলে পড়ে থাকলো কি 1 into -1 -1 মাইনাস সাইন, 2 into 2 4, তাহলে কত হলো 6 - 4 2 I ক্যাপ, -3 + 8 11 -11 j ক্যাপ -5 k ক্যাপ। তাহলে দেখো এখানে এখানে এ ভেক্টর ক্রস বি ভেক্টর যা বেরিয়েছিল, বি ভেক্টর আমি যদি এখানে মাইনাস কমন নিই, -2 I ক্যাপ প্লাস 11 j ক্যাপ প্লাস 5 k ক্যাপ, তাহলে দেখো এখানে মাইনাস অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর। তাহলে দেখো আমাদের, তাহলে বি ভেক্টর ক্রস এ ভেক্টর ইকুয়াল টু মাইনাস অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর। এটা প্রুফ করলো যে ভেক্টরে বিনিময়, ভেক্টরের ক্রস প্রোডাক্ট বিনিময় নিয়ম মানে না। তাহলে এটা হলো রুল নাম্বার 1। তার জন্য ওই সাইক্লিক অর্ডারটা মাথায় রাখতে হবে, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। সাইক্লিক অর্ডার মিনস অ্যারো অ্যারো অ্যারো। তাহলে এখান থেকে এইভাবে যদি আমি ক্লকওয়াইজ ডাইরেকশনে যাই সবসময় প্লাস, অ্যান্টি ক্লকওয়াইজ গেলে কিন্তু সবসময় মাইনাস। তাহলে যদি আই ক্রস জে বলি, তাহলে কি হবে, আই ক্রস জে পড়ে থাকছে কে, কে ক্যাপ। যদি বলি জে ক্রস আই, তাহলে কি হবে, জে ক্রস আই হলে আমরা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে গেলাম, অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে গেলাম, তাহলে তখন কিন্তু মাইনাস কে ক্যাপ। ঠিক একইভাবে যদি আমরা বলি জে ক্রস কে, তার মানে আমরা ক্লকওয়াইজ ডাইরেকশনে গেলাম, পড়ে থাকলো একা আই, জে কে আই। তারপরে যদি আমরা বলি কে ক্রস জে, তাহলে দেখো এখানে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে, তাহলে মাইনাস আই ক্যাপ। ঠিক একইভাবে যদি আমি বলি কে ক্রস আই, তাহলে দেখো কে ক্রস আই ক্লকওয়াইজ ডাইরেকশনে জে ক্যাপ। কিন্তু যদি আমি বলি আই ক্রস কে, তাহলে কি দাঁড়াবে, এটা অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে মাইনাস জে। তাহলে এই রুলটা কিন্তু, এইটা কিন্তু মনে রাখতে হবে যে এটা লাগবে। এবার রুল নাম্বার 2, যদি আমি বলি এ ভেক্টর ক্রস বি ভেক্টর, জাস্ট আমরা যেমন গুণ করেছি বীজগণিতে সেই গুণ প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা। কিন্তু এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে আই ক্রস আই ইকুয়াল টু 0, জে ক্রস জে ইকুয়াল টু 0, কে ক্রস কে ইকুয়াল টু 0। ডট প্রোডাক্টে কিন্তু এগুলো সবার ভ্যালু আই ডট আই ইকুয়াল টু 1 হয়,
কিন্তু ক্রস প্রোডাক্টে আই ক্রস আই ইকুয়াল টু জিরো, মানে একই রকমের ক্রস প্রোডাক্ট হচ্ছে জিরো। তাহলে এই ভেক্টর ক্রস বি ভেক্টর যখন আমি এটার সঙ্গে এটা করবো, আই ক্রস আই তো জিরো হয়ে গেল, লেখার দরকারই নেই। 2 × 2 4, আই ক্রস জে, দেখো আই ক্রস জে মানে কে, একবার এখানে কে এসে গেছে মানে সেকেন্ড বারে কিন্তু মাইনাস কে আসবে, আর কিছু করার নেই। তারপর এটার সঙ্গে এটা 2 × -4 -8, আই ক্রস কে মানে কত হবে, আই ক্রস কে মানে মাইনাস জে। এবারে এটার সঙ্গে শেষ, এবার এটার সঙ্গে -1 × 1 -1 জে ক্রস আই, জে ক্রস আই মানে মাইনাস কে, দেখো একবার কে এসেছিল এবার মাইনাস কে। এবার এটার সঙ্গে এটা জে ক্রস কে, যেহেতু জিরো হয় জে ক্রস জে, তাহলে এবার -1 × -4, দ্যাট মিনস 4 জে ক্রস কে, জে ক্রস কে হচ্ছে আই, তাহলে একবার আই এসছে এবার কিন্তু মাইনাস আই হবে। তাহলে এবার এটার সঙ্গে এটার সঙ্গে এটা 3 × 1 3, কে ক্রস আই ইকুয়াল টু কত, কে ক্রস আই ইকুয়াল টু জে, দেখো একবার মাইনাস জে এসেছিল এবারে প্লাস জে। এবারে এটার সঙ্গে এটা 3 × 2 6, কে ক্রস জে, কে ক্রস জে মানে মাইনাস আই, তাহলে টোটাল 6খানা টার্ম আসবে, 1 2 3 4 5 6। তাহলে এবার দেখো 4 কে ক্যাপ মাইনাস মাইনাসে প্লাস 8 জে ক্যাপ মাইনাস মাইনাসে প্লাস কে ক্যাপ প্লাস 4 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ -6 আই ক্যাপ, -6 i cap plus 4 i cap, that means -2 i cap। দেখো গুণফলটা কিন্তু একই রকমই বেরোলো যেভাবেই করি না কেন। তাহলে এটা এ ভেক্টর ক্রস বি ভেক্টর বেরোলো, তাহলে এ ভেক্টর ক্রস বি ভেক্টর করতে গেলে আমাকে এই টার্মটা মনে রাখতে হবে। এইবার আমি যদি এটাকে ঘুরিয়ে বি ভেক্টর ক্রস এ ভেক্টর করি, তাহলে বি ভেক্টর ক্রস এ ভেক্টর যদি আমরা করি, তাহলে বি ভেক্টরটা আগে প্রেফারেন্স পাবে, মানে বি দিয়ে গুণ, তার মানে এখান থেকে এখানে, তাহলে আই ক্রস আই তো জিরো, তাহলে 1 × -1 আই ক্রস জে ইকুয়াল টু কে। যদি এ ভেক্টর বি ভেক্টর এবং সি ভেক্টর একটি ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত দুটি বাহু দ্বারা সূচিত হয়, তবে সেক্ষেত্রে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল টু হচ্ছে জিরো। এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল টু জিরো। দুদিকে আমি এ ভেক্টর ক্রস গুণফল করেছি, তাহলে এখানে হলো এ ভেক্টর ক্রস এ ভেক্টর প্লাস এ ভেক্টর ক্রস বি ভেক্টর প্লাস এ ভেক্টর ক্রস সি ভেক্টর ইকুয়াল টু জিরো। এ ভেক্টর ক্রস এ ভেক্টর ইকুয়াল টু জিরো, তো এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল টু মাইনাস অফ এ ভেক্টর ক্রস সি ভেক্টর, মানে আমরা বলতে পারি ডাইরেকশনটাকে চেঞ্জ করে দিয়েছি, যেহেতু এ ভেক্টর ক্রস সি ভেক্টর ছিল আমি করে দিলাম সি ভেক্টর ক্রস এ ভেক্টর, তাহলে আমার কাছে দাঁড়ালো এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান এ ভেক্টর। এবারে আমরা দুদিক থেকে বি ভেক্টর ক্রস গুণফল করলাম, তাহলে জিরোর সঙ্গে বি ভেক্টর, জিরো। এখন বি ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল টু জিরো, তাহলে এদিকে মাইনাস করে এ ভেক্টর ক্রস বি ভেক্টর, দুইতে মাইনাস ক্যান্সেল করলাম, সো এ ভেক্টর ক্রস বি ভেক্টর সো এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান
বি ভেক্টর ক্রস সি ভেক্টর। তাহলে আমার দাঁড়ালো কি না, এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান বি ভেক্টর ক্রস সি ভেক্টর সমান সি ভেক্টর ক্রস এ ভেক্টর। এটা একটা ইম্পর্টেন্ট কনক্লুশন মনে রাখার জন্য। যদি তিনটি ভেক্টর একটি ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত তিনটি বাহু দ্বারা সূচিত হয় এবং তাদের এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল টু 0 হয়, তাহলে এই কন্ডিশনটা ফুলফিল হবে। এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান বি ভেক্টর ক্রস সি ভেক্টর এবং সি ভেক্টর ক্রস এ ভেক্টর। এবারে দেখো, এই বাহুটাকে একটু বাড়িয়ে দিলাম, তাহলে এ ভেক্টর, এটাও এ ভেক্টর, এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে, এটাও যদি কোণ সি হয় তাহলে এটা 180 মাইনাস সি। বি ভেক্টর ক্রস সি ভেক্টর, এটাকে বাড়িয়ে দিলাম, এটা যদি এ কোণ হয় তাহলে এটা হবে 180 ডিগ্রি মাইনাস এ। এটাকে একটু বাড়িয়ে দিলাম, এটা যদি সি বি হয় তাহলে এটা হবে 180 ডিগ্রি মাইনাস বি। তাহলে দাঁড়াচ্ছে এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে 180 মাইনাস সি। বি ভেক্টর এবং সি ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে 180 মাইনাস এ, এবং বি ভেক্টর সি ভেক্টর এ ভেক্টর সি ভেক্টর এবং এ ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে 180 মাইনাস বি। তাহলে আমাদের হাতে আছে এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান বি ভেক্টর ক্রস সি ভেক্টর সমান সি ভেক্টর ক্রস এ ভেক্টর। কোন শর্তে? না, যখন এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল টু 0 হবে এবং অর্থাৎ ত্রিভুজের তিনটি বাহু দ্বারা ক্রমানুসারে গৃহীত হবে। সবাইকে মড দিলাম। মড দেওয়ার অর্থ আমাকে আর ইউনিট ভেক্টর মাল্টিপ্লাই করতে হবে না। তাহলে এখানে হলো এ বি সাইন 180 মাইনাস সি, এদের মধ্যবর্তী কোণ কত? এ আর বি এর মধ্যবর্তী কোণ হচ্ছে 180 মাইনাস সি, সাইন 180 ডিগ্রি মাইনাস সি। ঠিক তেমনি ভাবে বি ভেক্টরের মান সি ভেক্টরের মান এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 180 মাইনাস এ। ঠিক একইভাবে এটার জন্য সি ভেক্টরের মান এ ভেক্টরের মান মধ্যবর্তী কোণ সি ভেক্টর ও এ ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে বি, তার মানে 180 ডিগ্রি মাইনাস বি। তাহলে দাঁড়ালো সাইন 180 মাইনাস সি মানে সাইন সি সমান বিসি সাইন এ সমান সি এ সাইন বি। কারণ সাইন 180 মাইনাস বিও বি, সাইন 180 মাইনাস এও এ এবং সাইন 180 মাইনাস সিও সি, সাইন সি। তার মানে সবগুলোকে এবার আমি কি করলাম, এ বি সি দিয়ে ডিভাইড করে দিলাম। তাহলে কি হলো, এ বি ক্যান্সেল, বিসি বিসি ক্যান্সেল, সি এ ক্যান্সেল। তাহলে এখানে হলো আমার সাইন সি বাই সি সাইন এ বাই এ সাইন বি বাই বি, তিনটে অনুপাতে প্রকাশ হলো। তাহলে দেখো আমি যদি এটাকে উল্টে দিই, উল্টে দিলে হবে কি, সবগুলোকে উল্টে দিলাম, সি বাই সাইন সি সমান এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি। এটা একটা ইম্পর্টেন্ট কনক্লুশন। এটা আরেকটা নাম হচ্ছে, এটা একটা ইম্পর্টেন্ট কনক্লুশন, এর আরেকটা নাম হচ্ছে ত্রিভুজের সাইন সূত্র। খুব ইম্পর্টেন্ট একটা লাইন, ত্রিভুজের সাইন সূত্র। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে ভেক্টরের ডট প্রোডাক্ট বলা হোক ক্রস প্রোডাক্ট বলা হোক, তাদের একটা জ্যামিতিক পরিপ্রেক্ষিত আছে, মানে জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন আছে, যার জন্য ভেক্টরকে আমরা ভেক্টর বীজগণিত বলতে পারি, ভেক্টর জিওমেট্রিও বলতে পারি। যাই হোক, এতদিন ধরে যে ভেক্টরের সিরিজটা চলছিল, ভেক্টরের ডট প্রোডাক্ট, ভেক্টরের ক্রস প্রোডাক্ট, ভেক্টরের সামান্তরিক সূত্র, ভেক্টরের ত্রিভুজ সূত্র, সেটা আজকে সিরিজটা শেষ হলো।